3 কোটি টাকা খরচ করেছি, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার লক খুলতে পারেনি। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার ফেল হয়েছে। পৃথিবীতে কে আছো আমার এই সিন্দুকটি খুলে দেখাতে পারবে, তাকে আমি 10 কোটি টাকা পুরস্কার দিব। স্যার আমাকে একটিবার সুযোগ দিন, আমি এটি ঠিক করতে পারবো। স্যার বিশ্বাস করুন আমি পারবো, দয়া করে একটা সুযোগ দিন। ভিখারি, তুই এখান থেকে সরে যা। আর যদি তুই ঠিক করতে পারো তোকে 10 কোটি টাকা দেয়া হবে। মনে রাখবি, তুই যদি ঠিক করতে না পারো তাহলে তোর এখানেই শাস্তি হবে। শহরের সবচেয়ে পুরনো বাজারের মাঝখানে একটা ইমারত ছিল, যাকে লোকে শর্মা শেঠের হাবেলি বলতো। বাইরে থেকে দেখলে সেটা যে কোনো সাধারণ গোডাউনের মতো লাগত, কিন্তু ভিতরে পা রাখতেই বোঝা যেত এখানে কিছু একটা আলাদা। মোটা দেওয়াল, ভারী দরজা আর মাঝখানে রাখা একটা বিশাল তিজোরি। সেই তিজোরিটাই যার আলোচনা পুরো শহরে ছিল। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি ছিল না, বলা হতো এর ভিতর কোটি কোটি টাকার খাজানা বন্ধ আছে। সোনা, হিরে, পুরনো সিক্কা আর কি কি নেই। কিন্তু সমস্যা শুধু একটাই, তিজোরি খুলছে না। গত 3 বছর ধরে শর্মা শেঠ সব রকম চেষ্টা করেছেন। বড় বড় ইঞ্জিনিয়ার এসেছে, লক এক্সপার্ট ডাকা হয়েছে, বিদেশি মেশিন আনানো হয়েছে। কেউ কোড ভাঙার চেষ্টা করেছে, কেউ সেন্সর লাগিয়েছে, কিন্তু প্রতিবার ফলাফল একই, তিজোরি যেমন ছিল তেমনই বন্ধ। আজ আবার সেই দিন। হাভেলির বড় হলে ভিড় জমেছে, বিজনেস পার্টনার, উকিল, মিডিয়া আর কিছু বিশেষ অতিথি। মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কালো মোটা লোহার তিজোরি। তার ওপর পুরনো ধরনের নিশান খোদাই করা, যেন কেউ ইচ্ছা করে রহস্যময় করে রেখেছে। শর্মা শেঠের মুখ চড়চড়ে, সাদা কুর্তা, মোটা সোনার চেন আর চোখের রাগ। সামনে দাঁড়ানো শেষ এক্সপার্ট এই মাত্র হার মেনেছে। সরি শেঠজি, সে বলল, এই তিজোরির মেকানিজম খুব আলাদা, হয়তো অরিজিনাল তথ্য ছাড়া এটা খোলা অসম্ভব। হলে হালকা ফিসফিসানি শুরু হলো। কেউ বলল, এত টাকা থাকার পরও তিজোরি বন্ধ। কেউ হাসল, কেউ মাথা নাড়ল। ঠিক তখনই দরজার কাছে দাঁড়ানো একটা ছেলে এগিয়ে এলো। বয়স প্রায় 15-16, গায়ে ফাটা পুরনো শার্ট, ধুলোয় ভরা প্যান্ট আর পায়ে ঘষা চুটি। চুল এলোমেলো, মুখ শুকনো, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। সে ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, শেঠজি, আমি তিজোরি খুলতে পারি। পুরো হল এক মুহূর্তের জন্য চুপ। তারপর হঠাৎ হাসির ফোয়ারা ছুটল। কেউ জোরে বলল, আরে এটা কে? কেউ বলল, বাইরে থেকে কোনো বাচ্চা ঢুকে করেছে। গার্ড এগিয়ে গেল, কিন্তু শর্মা শেঠ হাত তুলে তাদের থামালেন। তিনি ছেলেটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, কাপড়, চেহারা, অবস্থা, তারপর ব্যঙ্গ করে হাসলেন। তুই? শেঠ বললেন, এই তিজোরি এত বড় বড় মাথা খুলতে পারেনি আর তুই খুলে দেবি? ছেলেটা চোখ নামাল না। একটা সুযোগ দিন, যদি না খোলে তাহলে আমি নিজেই চলে যাব। ভিড়ের মজা লাগতে শুরু করল। ক্যামেরা আবার উঠল, নতুন তামাশা পাওয়া গেল। শর্মা শেঠ ঠাট্টা করে হেসে বললেন, ঠিক আছে, যদি তুই এই তিজোরি খুলে দিস। তিনি ইচ্ছা করে থেমে সবার দিকে তাকালেন, তাহলে আমি তোকে 10 কোটি টাকা দেব। হলে হইচই পড়ে গেল। কেউ বলল, পাগল হয়ে গেছেন শেঠ। কেউ বলল, এবার দেখি বাচ্চাটা কি করে। ছেলেটা শুধু একটা কথা বলল, মঞ্জুর। সেই মুহূর্তে কোনো শব্দ না করে ছেলেটা তিজোরির দিকে এগিয়ে গেল। আর এখান থেকেই শুরু হলো সেই খেলা, যা শুধু তালার নয়, ভাগ্যেরও। ছেলেটা তিজোরির সামনে এসে দাঁড়ালো। এত বড়, ভারী আর ঠান্ডা তিজোরি সে আগে কখনো এত কাছ থেকে দেখেনি। কিন্তু তার মুখে না ভয় ছিল, না ঘাবড়ানি, শুধু একটা গভীর শ্বাস আর পুরো ধৈর্য। ভিড় থেকে কেউ বলল, আরে এ তো তালা ছোঁয়াও জানে না হয়তো। কেউ হেসে বলল, মনে হচ্ছে শেঠজির আজ দান করার মুড। শর্মা শেঠ হাত বেঁধে দাঁড়িয়েছিলেন, তাদের মুখে অর্ধেক হাসি, অর্ধেক তিরস্কার। তাদের বিশ্বাস ছিল কয়েক মিনিটের মধ্যেই ছেলে ক্লান্ত হয়ে নিজেই পিছিয়ে যাবে। কিন্তু ছেলেটা কারো কথা শোনেনি। সে প্রথমে তিজোরিটাকে খুব মন দিয়ে দেখল, খুব মন দিয়ে, যেন সে শুধু লোহার কাঠামো নয়, কোনো পুরনো গল্প পড়ছে। তার আঙুল তিজোরির উপরিভাগে হালকা হালকা ঘুরতে লাগল, কখনো উপরের নিশানে, কখনো কিনারায়, কখনো নিচের কোণে। একজন বুড়ো উকিল পাশের লোককে ফিসফিস করে বলল, দেখছিস, এ যেমন তেমন হাত ফেরাচ্ছে না, কিছু খুঁজছে। ছেলেটা কান দিয়ে তিজোরিতে হালকা ঠপঠপ করল, তারপর অন্য দিক থেকেও ঠকঠক। ভিতর থেকে আওয়াজ একটু আলাদা লাগল। সে চোখ বন্ধ করল। ভিড়ের মনে হলো এবার কোনো নাটক শুরু হবে, কোনো জাদু, কোনো মন্ত্র।
কিন্তু কিছুই হলো না। সে শুধু দাঁড়িয়ে রইল, চুপ, যেন নিজের মাথায় কোনো মানচিত্র আবার দেখছে। আসলে তার নাম ছিল নীরাজ। নীরাজ পাশের ঝুপড়িতে থাকত। তার বাবা কবাডির কাজ করতেন। ভাঙা তালা, মরিচা পড়া বাক্স, পুরনো সিন্দুক, এটাই ছিল নীরাজের জগৎ। ছোটবেলা থেকে সে বাবার সঙ্গে কবার বাছাই করত। অনেক সময় এমন তালা পাওয়া যেত যা দেখতে একদম বেকার মনে হতো, কিন্তু নীরাজ ঘণ্টার পর ঘণ্টা বসে সেগুলো খুলে দিত। তাকে মেশিন আসত না, তাকে বইয়ের ভাষা আসত না, কিন্তু তাকে শোনা আসত। ধাতুর আওয়াজ, চাপের পার্থক্য, খালি জায়গার আন্দাজ। নীরাজ তিজোরির ডান দিকে একটা ছোট উঁচু জায়গায় আঙুল রাখল। সেখানে কোনো বোতাম ছিল না, শুধু সামান্য ফারাক। সে সেখানে হালকা চাপ দিল, তারপর ছেড়ে দিল। কিছু হলো না। সে আবার চেষ্টা করল। এবার চাপ একটু বদলে নিচের কোণে একই করল। ভিড় বিরক্ত হতে লাগল। একজন রিপোর্টার বলল, মনে হচ্ছে শো শেষ। কিন্তু ঠিক তখনই নীরাজ থামল। সে মাথা একটু কাত করল, যেন কোনো হালকা আওয়াজ ধরে ফেলেছে। তারপর দুটো হাত তিজোরির উপর রাখল, একটা উপরে, একটা নিচে। ধীরে ধীরে চাপ বাড়ালো। ক্লিক। খুব হালকা আওয়াজ, এত হালকা যে অর্ধেক লোক শুনতেই পায়নি। কিন্তু নীরাজের মুখে হালকা হাসি ফুটে উঠল। শর্মা শেঠ সোজা হয়ে দাঁড়ালেন। এই আওয়াজ, তিনি নিজের মনে বললেন। নীরাজ চোখ খুলল। এখনও তিজোরি খোলেনি, কিন্তু কিছু জেগে উঠেছে। আর এটা তো শুধু শুরু। ক্লিকের সেই আওয়াজ ছোট ছিল, কিন্তু প্রভাব বড়। শর্মা শেঠের চোখ এখন তিজোরি থেকে সরছে না। যারা এতক্ষণ হাসছিল তারাও চুপ হয়ে গেল। হলে অদ্ভুত স্তব্ধতা ছড়িয়ে পড়ল, যেন কেউ হাওয়া থামিয়ে দিয়েছে। নীরাজ হাত পিছু টানেনি। তার জানা ছিল এই তালা এক ঝটকায় খুলবে না। এটা সেই তালার মধ্যে একটা, যা শক্তি নয়, ধৈর্য চেনে। সে আবার তিজোরিতে ঠপঠপ করল, এবার আলাদা জায়গায়। ধাক ধাক। একদিকের আওয়াজ ভারী, অন্যদিক খোলা। তার কপালে ঘামের হালকা ফোঁটা এসেছে। কাপড় পুরনো, কিন্তু তার প্রতিটি নড়াচড়া খুব নিয়ন্ত্রিত, যেন সে কোনো আন্দাজ করছে না, বরং কোনো স্মৃতিকে অনুসরণ করছে। ভিড় থেকে একজন ইঞ্জিনিয়ার বিড়বিড় করে বলল, এই ছেলে প্রেশার পয়েন্ট খুঁজছে। নীরজ তিজোরির নিচে ঝুঁকে দেখল। সেখানে কোনো তালা নেই, কোনো লিভার নেই, কিন্তু ধাতুর গড়ন একটু আলাদা। সে আঙুল দিয়ে সেখানে হালকা বাঁকা চাপ দিল। কিছু হলো না। সে শ্বাস ছাড়ল, তারপর আবার চেষ্টা করল। এবার আগের চেয়ে একটু ধীরে। ভিতর থেকে আবার সেই আওয়াজ এলো। গুড। এবার আওয়াজ স্পষ্ট। শর্মা শেঠ অজান্তেই এগিয়ে এলেন। থামো। তিনি বললেন, কোনো মেশিন লাগবে তো বলো দি। নীরজ পিছন ফিরে না বলল, না সেঠজি, মেশিন উল্টোপাল্টা করে দেয়। তিজোরি সোজা হাতে কথা বলে। অনেকে চমকে উঠল। সোজা হাতে কথা বলে? নীরজ তিজোরির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। সে দুটো হাতের তালু তিজোরির ওপর রাখল, যেন কোনো ডাক্তার রোগীর নাড়ি ধরছে। কয়েক সেকেন্ড সে একদম স্থির রইল। তারপর বাঁ হাত দিয়ে উপরের অংশে চাপ দিল, আর ডান হাত দিয়ে নিচের দিকে হালকা স্লাইড করল। ক্লিক। আবার একটা ক্লিক। এবার আওয়াজ স্পষ্ট। হলে দাঁড়ানো ক্যামেরাগুলো আবার চালু হলো। রিপোর্টাররা ফিসফিস করতে লাগল, কিছু একটা হচ্ছে, এই বাচ্চা সত্যিই কিছু করছে। নীরজের মাথায় তার বাবার কথা বাজছিল। প্রতিটি তালা তাড়াতাড়ি খোলে না বাবা, আগে তাকে বোঝা দরকার। সে তিজোরির কিনারায় উঁচু একটা খুব ছোট নিশানে আঙুল রাখল। সেই নিশান মরিচার মতো লাগছিল, কিন্তু আসলে সেটা ইচ্ছে করে বানানো। সে সেখানে চাপ দিল, ধীরে ধীরে। হঠাৎ তিজোরির ভিতর থেকে ভারী কিছু সরার আওয়াজ এলো। গুড়, ধর। ভিড় থেকে কেউ শ্বাস টেনে নিল। আরে! নীরজ হাত সরিয়ে নিল। সে জানত এখনও না, যদি তাড়াহুড়ো করে তাহলে সব আবার লক হয়ে যাবে। সে এক পা পিছিয়ে গেল, গভীর শ্বাস নিল, তারপর আবার এগিয়ে গেল। এখন তিজোরি শুধু একটা লোহার বাক্স নয়, সেটা জেগে উঠেছে, আর প্রথমবার খোলার জন্য প্রস্তুত মনে হচ্ছে। নীরজ এক পা পিছিয়ে গেলে অনেকের মনে হলো সে হেরে গেছে। ভিড়ে আবার হট্টগোল শুরু হলো। ব্যাস, এতটুকু, এখন ক্লান্ত হয়ে গেছে, দেখলি তো? কিন্তু শর্মা শেঠ এবার কাউকে কিছু বলতে দিলেন না। তাদের চোখ তিজোরির ওপর স্থির। তিনি স্পষ্ট দেখেছেন তিজোরির ভিতর কিছু নড়েছে, সেটা ভুল নয়। নীরজ নিজের হাতের তালু পরস্পর ঘষল। ঘাম ছিল, কিন্তু হাত কাঁপছিল না। সে চোখ তুলে তিজোরির দিকে তাকাল। এখন সে বাইরে থেকে দেখছে না, সে তার ভিতরের ছবি মাথায় তৈরি করে ফেলেছে। সে ধীর গলায় বলল, সেঠজি,
যদি আমি ভুল করি তাহলে এই তিজোরি আবার আগের মতো বন্ধ হয়ে যাবে, তারপর কেউ আর খুলতে পারবে না। হলে দাঁড়ানো কিছু লোক চমকে উঠল। এটা কি বলছে? এ তো রিস্ক। শর্মা শেঠ দাঁতে দাঁত চেপে ধরলেন। 3 বছরের ব্যর্থতা, কোটি কোটি খরচ, আর এখন এই ছেলে। কিছুক্ষণ তিনি চুপ রইলেন, তারপর বললেন, যা করার কর, এখন পিছু হটার কোনো মানে নেই। নীরজ মাথা নাড়ল। সে তিজোরির বাঁ দিকে নিচে বসে কান লাগাল। এবার থপথপ করল না, শুধু শুনল। পুরো হল নিস্তব্ধ, এতটাই যে কারো গলা থেকে পানি গিলতে শব্দেও জোরে লাগছিল। নীরজ ভিতর থেকে হালকা ধাতুর কম্পন অনুভব করল। এই সেই কম্পন যা সে পুরনো সিন্ধুকে অনুভব করত। পার্থক্য শুধু এই যে এই তিজোরি অনেক গুণ জটিল। সে ডান হাতের দুটো আঙুল একসঙ্গে উপরের কোণে রাখল, বাঁ হাতের তালু নিচের অংশে ধীরে ধীরে চাপ বাড়াল, তারপর হঠাৎ দুটো হাতের চাপ একসঙ্গে ছেড়ে দিল। ক্ল্যাক! এবার আওয়াজ স্পষ্ট আর জোরে। ভিড় থেকে কেউ জোরে বলল, আরে, এ তো সত্যিই খুলছে। নীরজ সময় নষ্ট করল না। সে তৎক্ষণাৎ তিজোরির মাঝের অংশে হাত রেখে হালকা ঘোরাল। এই ঘোরানো এত ছোট ছিল যে ক্যামেরাও ঠিকমতো ধরতে পারেনি, কিন্তু প্রভাব বড়। তিজোরির ভিতর যেন কিছু সেট হয়ে গেল। এখন আওয়াজ ছড়ানো নয়, একসঙ্গে। গুড! ক্লিক! ধাড়! শর্মা শেঠের মুখ সাদা হয়ে গেল। তিনি জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু এই প্রথম যখন তাদের সন্দেহ ভয়ে পরিণত হচ্ছে। নীরজের মাথায় শুধু একটা কথা, তাড়াতাড়ি করব না, তাড়াতাড়ি করলে সব শেষ। সে শেষবার তিজোরির সামনে দাঁড়িয়ে দুটো হাত রাখল, চোখ বন্ধ করল, শ্বাস আটকে রাখল, আর খুব হালকাভাবে, যেন ঘুমন্ত শিশুকে জাগানো হয়, সে চাপ দিল। হঠাৎ তিজোরির উপরের অংশ 1 ইঞ্চি বাইরের দিকে সরে গেল। পুরো হল স্তব্ধ হয়ে গেল। এখনো পুরোপুরি খোলেনি, কিন্তু এখন কেউ হাসছে না, এখন কেউ সন্দেহ করছে না। এখন সবাই জেনে গেছে এই বাচ্চা খালি হাতে আসেনি। তিজোরির উপরের অংশ 1 ইঞ্চি সরতেই যেন সময় থেমে গেল। কেউ চিৎকার করল না, কেউ তালি বাজাল না, সবাই শুধু দেখতে লাগল। নীরজ হাত সেখানেই রাখল। সে ধাক্কা দিল না। তার জানা ছিল এই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ লোক ভুল করে, অধৈর্য, বেশি জোর, আর তালা আবার নিজেকে বন্ধ করে নেয়। সে খুব ধীর গলায় নিজেকে বলল, এখন শুধু সঠিক ক্রম। তার চোখ তিজোরির ভিতর ঝাঁকি দিচ্ছিল না, সে বাইরের সংকেত পড়ছিল। হালকা ঝোঁক, দরজার ওজন, ধাতুর শ্বাস। সে বাঁ হাত দিয়ে উপরের অংশ স্থির রাখল, আর ডান হাত দিয়ে নিচের দিকে হালকা চাপ দিল। গুড! এবার আওয়াজ ভারী, এমন আওয়াজ যা তখনই আসে যখন ভিতরে কিছু বড় তার জায়গা ছেড়ে যাচ্ছে। শর্মা শেঠ অজান্তেই 2 পা এগিয়ে এলেন। তাদের গলা শুকিয়ে গেছে। খুলছে! তাদের মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল। নীরজ শেষবার নিচের দিকে আঙুল ঘোরাল, শুধু অর্ধেক বৃত্ত, তার বেশি দরকার নেই। ক্ল্যাক! এবার আওয়াজে কোনো সন্দেহ রইল না। তিজোরির দরজা নিজে থেকে সামনের দিকে ঝুঁকে পড়ল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ভারী লোহার দরজা পুরোপুরি খুলে গেল। পুরো হল যেন ফেটে পড়ল। খুলে গেছে! আরে, এ তো খুলে গেছে! এই বাচ্চা করে দেখিয়েছে! ক্যামেরা ঝলসে উঠল। লোকজন এগিয়ে আসতে লাগল, কিন্তু গার্ডরা তৎক্ষণাৎ আটকে দিল। শর্মা শেঠ নিজে তিজোরির সামনে পৌঁছে গেলেন। তাদের হাত কাঁপছে। তিজোরির ভিতরের দৃশ্য কেউ ভাবতেও পারেনি। ভিতরে সোনার ইট, হীরায় ভরা কাঠের বাক্স, পুরনো যুগের সিক্কার থলে, আর নিচে মখমলের কাপড়ে মোড়া মোটা মোটা গয়না। কোটি নয়, ডজন কোটি। হলে কারো গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। কিছু লোক অবিশ্বাসে মাথা নাড়ছিল, কারো চোখ চকচক করছে। শর্মা শেঠ ধীরে ধীরে একটা ইঁট তুললেন। ওজন আসল, চকচকে আসল। তিনি নীরজের দিকে তাকালেন। সেই ফাটা কাপড়, সেই শান্ত চোখ। তুই! তাদের গলা ভেঙে গেল। তুই কে বাবা? নীরজ মাথা নিচু করল। নীরজ কাবাড়ির ছেলে। শেঠ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর পকেট থেকে রুমাল বের করে কপাল মুছলেন আর গভীর শ্বাস নিলেন। আমি বলেছিলাম, তিনি সবার সামনে বললেন, যদি তুই তিজোরি খুলে দিস তাহলে আমি তোকে 10 কোটি দেব। হলে আবার শোরগোল উঠল। সত্যি দেবে? এখন দেখো কি হয়। শর্মা শেঠ হাত তুলে সবাইকে চুপ করালেন। তিনি নিজের ম্যানেজারের দিকে তাকালেন। এক্ষুনি এখানে সবার সামনে। নীরজের বাবা, যিনি ভিড়ের পিছনে দাঁড়িয়েছিলেন, এতক্ষণ কিছুই বুঝতে পারেননি। তাদের পা থেকে যেন মাটি সরে গেছে।
কিন্তু নীরজের চোখ তিজোরির ওপর নয়, তার চোখ সেই দরজার ওপর যেটা আজ শুধু লোহার নয়, তার ভাগ্যেরও তালা খুলে দিয়েছে। আর এই গল্প এখনও শেষ হয়নি। হলে শোরগোল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কেউ ফোনে কথা বলছে, কেউ লাইভ ভিডিও করছে। খজানা পাওয়া গেছে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ছে। শর্মা সেঠ নিজের পার্সোনাল ম্যানেজারকে ইশারা করলেন, লিগ্যাল টিম ডাকো, অ্যাকাউন্টস তৈরি রাখো। ম্যানেজার হড়বড় করে ফোন করতে লাগল। নীরজ এখনও সেখানেই দাঁড়িয়ে, না তার মুখে লোভ, না জয়ের আনন্দ, যেন সে কোনো ব্যবসা করেনি, শুধু তার কাজ শেষ করেছে। শর্মা সেঠ তার কাছে এলেন। প্রথমবার তাদের গলায় কঠোরতা নেই। তুই জানিস 10 কোটি কি হয়? নীরজ মাথা নাড়ল। এত যে আমার বাবা সারা জীবন কবার তুলেও কামাতে পারতেন না। ভিড়ে দাঁড়ানো কিছু লোক অস্বস্তিতে পড়ল। এই ছেলে সোজা কথা বলছে। সেঠ কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর বললেন, তাহলে তুই ভয় পাচ্ছিস না? নীরজ বলল, ভয় তখন লাগে যখন তালা বোঝা যায় না। সেঠ হালকা হাসলেন, হয়তো প্রথমবার কেউ তাদের এমন উত্তর দিয়েছে। ঠিক তখনই নীরজের বাবা এগিয়ে এলেন। তাদের নাম রামদিন। কাপড় আরও বেশি পুরনো, চোখে ঘাবড়ানি। সেঠজি, তাদের গলা কাঁপছে। ছেলেটা বাচ্চা, যদি কোনো ভুল হয়ে থাকে তো। শর্মা সেঠ তাদের থামালেন। ভুল এ করেছে, আমার 3 বছরের মাথা ব্যথা শেষ করে দিয়েছে। ঠিক তখনই লিগ্যাল টিম এসে পড়ল। কাগজ খোলা হলো। ক্যামেরার সামনে সবকিছু পরিষ্কার হচ্ছিল। সেঠ উঁচু গলায় বললেন, সবাই শুনে নাও, আমি ওয়াদা করেছিলাম আর শর্মা সেঠ ওয়াদা ভাঙেন না। একটা কাগজ এগিয়ে দেওয়া হলো। নীরজের নাম জিজ্ঞাসা করা হলো, বয়স লেখা হলো, অভিভাবক হিসেবে বাবার নাম। নীরজের হাতে কলম দেওয়া হলো। সে কখনো এত কাগজ দেখেনি, কিন্তু সে কোনো দ্বিধা ছাড়াই সই করে দিল। ভিড়ে কেউ বলল, এখন এই ছেলে বদলে যাবে। নীরজ সেই কথা শুনে ফেলল। সে মাথা তুলে বলল, আমি বদলাব না, হালাত বদলাবে। শর্মা সেঠ চেক এগিয়ে দিলেন, 10 কোটি। রামদিনের হাত কাঁপতে লাগল। তিনি বসে পড়তে যাচ্ছিলেন যে নীরজ তাকে ধরে ফেলল। সেঠ চেক নীরজকে নয়, তার বাবাকে দিলেন। এটাকে সামলে রাখো। ছেলে বুদ্ধিমান, কিন্তু দুনিয়া জানে না। সেই মুহূর্তে নীরজ প্রথমবার তিজোরি থেকে চোখ সরিয়ে লোকজনের দিকে তাকাল। সেই লোকেরা যারা কিছুক্ষণ আগে হাসছিল, এখন কেউ হাসছে না। কিন্তু গল্প এখানে শেষ হওয়ার নয়, কারণ যে তালা 10 কোটি এনে দিয়েছে তার পিছনের গল্প এখন বাইরে আসতে চলেছে। আর অনেকেরই এই কথা পছন্দ হবে না। চেক হাতে আসতেই বিষয় শেষ হলো না। আসলে তখন থেকেই আসল হইচই শুরু হলো। শর্মা সেঠের লিগ্যাল টিম তখনও কাগজ গুটোচ্ছে যে হলের কোণ থেকে একটা কড়া গলা ভেসে এলো, 1 মিনিট, এটা এত সহজ নয়। সবার চোখ ঘুরে গেল। সেই ব্যক্তি গ্রে স্যুট পরা, মুখে সরকারি ভাব, তার সঙ্গে আরও 2 জন, যাদের গলায় আইডি কার্ড ঝুলছে। আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি, সে বলল। আর এই খজানা ব্যক্তিগত নয়, এটা তদন্তের বিষয়। হলে আবার স্তব্ধতা নেমে এলো। শর্মা সেঠের মুখ শক্ত হয়ে গেল। এই তিজোরি আমার গোডাউন থেকে বেরিয়েছে। অফিসার ফাইল খুললেন। তিজোরি আপনার হতে পারে, কিন্তু এর ভিতরের খজানা, এটা ঠিক হওয়া বাকি যে এটা কোথা থেকে এসেছে। নীরজ সব চুপচাপ শুনছিল। তাকে আইনের ভাষা আসত না, কিন্তু এটুকু বুঝছিল যে বিষয় জটিল হতে চলেছে। একজন অফিসারের চোখ নীরজের উপর পড়ল। আর এই ছেলে এই তিজোরি খোলা কিভাবে জানল? প্রশ্নটা সোজা আর বিপজ্জনকও। ভিড়ে ফিসফিসানি শুরু হলো। কোথাও চুরি তো নয়, এত ছোট আর এত দক্ষতা। রামদিন ঘাবড়ে গেলেন। সাহেব, আমার ছেলে সোজা, কোনো খারাপ কাজ করেনি। নীরজ এগিয়ে এলো। আমি তিজোরি চুরি করিনি, আমি শুধু খুলেছি। কিভাবে? অফিসার জিজ্ঞাসা করলেন। নীরজ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমার বাবা কভার তোলেন, পুরনো তালা, সিন্দুক, পেটি। আমি সেগুলো খুলি। কিছু তালা জোর করে নয়, সঠিক জায়গায় ছুঁয়ে খোলে। এটাও সেরকমই ছিল। একজন সিনিয়র অফিসার যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি তিজোরিটাকে ভালো করে দেখলেন। এই লক সিস্টেম, এটা ইন্ডাস্ট্রিয়াল নয়, এটা হাতে বানানো, পুরনো। তিনি নীরজের দিকে তাকালেন। তুই মেশিন ব্যবহার করিসনি, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শর্মা সেঠ তৎক্ষণাৎ বললেন, যা তদন্ত করার করো, কিন্তু আমার ওয়াদা। অফিসার হাত তুললেন। ওয়াদা থাকবে, কিন্তু এই ছেলেকে আমরা উপেক্ষা করতে পারি না। নীরজকে প্রথমবার হালকা ভয় লাগল।
তালা খোলা সহজ ছিল, সিস্টেম বোঝা সহজ নয়। কিন্তু ঠিক তখনই সেই সিনিয়র অফিসার এগিয়ে এসে বললেন, ভয় পাস না, তোর ওপর কোনো অভিযোগ নেই, বরং তোর দরকার হতে পারে আমাদের। কিসের জন্য? নীরাজ জিজ্ঞাসা করল। অফিসার তিজোরির ভিতর রাখা একটা বিশেষ কাঠের পেটির দিকে ইশারা করলেন। দেশে এরকম আরও তিজোরি আছে, বন্ধ, অমীমাংসিত আর হয়তো বিপজ্জনকও। নীরাজ বুঝে গেল, এটা শুধু টাকার গল্প নয়, এটা দক্ষতার গল্প। আর এখন তার দক্ষতা সবার সামনে চলে এসেছে। কয়েক সপ্তাহ পর নীরাজ আর ঝুপড়িতে থাকে না, কিন্তু সে কোনো আলিশান বাংলোতেও যায়নি। সরকার তার বাবাকে সম্মানের সঙ্গে বাড়ি দিয়েছে। নীরাজকে একটা টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। সেখানে বই আছে, মেশিন আছে, কিন্তু সবচেয়ে জরুরি জিনিস ছিল সম্মান। শর্মা সেট 10 কোটির ওয়াদা পূরণ করলেন, পুরোপুরি আইনি, সবার সামনে পরিষ্কার। নীরাজ তার অর্ধেক টাকা তার বাবাকে দিয়ে দিল। আপনি আমাকে কভারের সুযোগ দিয়েছেন, এখন আপনার পালা বিশ্রাম নেওয়ার। বাকি টাকা দিয়ে সে একটা ছোট ওয়ার্কশপ বানালো, নাম রাখল নীরাজ লক ল্যাব। সেখানে সে বাচ্চাদের শেখায় তালা খোলা নয়, চিন্তা করা। একটা ইন্টারভিউতে কেউ তাকে জিজ্ঞাসা করল, এত কম বয়সে কোটিপতি হয়ে গেলেন, কেমন লাগছে? নীরাজ সাধারণ উত্তর দিল, আমি কোটিপতি হইনি, আমি শুধু দেখিয়ে দিয়েছি। সেই দিনের পর যখন লোকে কোনো বন্ধ তিজোরির সামনে দাঁড়ায়, তখন তারা মেশিন মনে করে না, তারা মনে করে একটা ফাটা কাপড়ের ছেলেকে, যে প্রমাণ করে দিয়েছে যে প্রতিটি তালা চাবি দিয়ে খোলে না, আর প্রতিটি ভাগ্য সুপারিশ দিয়ে খোলে না। কিছু তালা দক্ষতা চায়, আর কিছু দুনিয়াকে শুধু একটা সুযোগ। যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলো না। এরকমই দমদার আর মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই গল্পটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কমেন্টে তোমাদের শহরের নাম অবশ্যই লিখো, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছেছে।